আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বাজারের ব্যবস্থাপনা, সেখানে তো দুর্বলতা। বিভিন্ন জায়গায় জায়গায় যে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীরা তারা কিভাবে দাম হাতিয়ে নেয়। 27 টাকার চাল 65 টাকা, এটা দ্বিগুণেরও বেশি। চুরি ডাকাতি, এইরকম ছিনতাই, এগুলো আমরা প্রচুর দেখছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রচেষ্টা আরও, সেটার মধ্যে ঘাটতি রয়েছে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি কেমন দেখছেন বর্তমানে? অনেকেই বলছেন যে তাদের সারা জীবনের ব্যবসা জীবনে এত খারাপ অবস্থা দেখছেন না। আপনার ব্যক্তি খাতের বিনিয়োগ কিন্তু 23-24% 10 বছর থেকেই। ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে আপনি কি আশা করেন? আস্থা পুরোপুরি ফিরিয়ে আসবে না, কারণ কি ওই যে ইন্টারিম একটা শব্দ, বৈষম্য বিরোধী, এই শব্দটার পরিধি অনেক বেশি। যা হয়েছে অনেক হয়েছে, এখন আপনার মানুষের জীবন মানের উন্নতির দিকে তাকান। এইবার একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা সুযোগ এসেছে যে একটা ভালো বাজেট করে দেখানোর। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন ডক্টর ফাহমিদা খাতুন, এক্সিকিউটিভ ডিরেক্টর, সেন্টার ফর পলিসি ডায়ালগ, বাংলাদেশের টপ রিসার্চ অ্যান্ড সিভিল সোসাইটি অর্গানাইজেশন থিঙ্ক ট্যাঙ্ক। আমরা সবাই জানি, সিপিডিকেও জানি এবং ডক্টর ফাহমিদা খাতুনকেও আমরা জানি, দেখছি অনেক বছর ধরে বাংলাদেশের ইকোনমির উপরে তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যানালাইজ করে থাকেন, বিভিন্ন বিষয়ের উপরে রিসার্চ করে থাকেন। তো সেগুলো নিয়ে আমরা আসলে সিপিডি থেকে অনেক সময় এগুলো ইকোনমির উপরে আপডেটগুলোও পাই এবং ইনসাইটস পাই। সো দর্শক, সেরকম ডক্টর ফাহমিদা খাতুনকে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি। সিপিডি সম্প্রতি যেটা করেছে দর্শক, যেটা বাংলাদেশের ইকোনমির উপরে সিপিডি ইন্ডিপেন্ডেন্টলি রিভিউ করে থাকে বছরে 2 বার। তো একটা হচ্ছে 6 মাস পরে, দেন ফাইনালি আর একটা রিভিউ করে থাকেন। সিপিডি 2024-25 অর্থ বছরের উপরে যে রিভিউটা করেছেন, তো সেখানে অনেক বিষয়ই এসেছে দর্শক, পত্রিকায় তখন রিপোর্ট হয়েছে। বাট আমরা পেয়েছি ফাহমিদা আপাকে, আমরা তার সঙ্গে আলোচনা করব এই বিষয়ে এবং বর্তমান আসলে অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য আসলে কি করছে, সামনে বাজেট আছে, এগুলো কি করা দরকার, সব কিছু নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফাহমিদা, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ আপা, যে আপনি সময় দিতে পেরেছেন আমাদেরকে। তো যেটা বলছিলাম, যে আপনারা যে রিভিউটা করলেন 24-25 অর্থ বছরের ফার্স্ট হাফের উপরে, তো কেমন দেখলেন আপনারা অর্থনীতিকে? চলতি অর্থ বছর 6 মাস বলতে গেলে আসলে 2 মাস তো জুলাই এবং অগাস্ট, 2 মাস তো একটা আমরা অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিলাম যখন আন্দোলন চলছিল। তখন সেই কারণে অর্থনীতিও তেমন কাজকর্ম হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, তারা তো আসলে এমন একটা অর্থনীতি তাদের ঘাড়ে এসে পৌঁছেছে, সেটা হলো যে একটা 15-16 বছরের যে পুঞ্জীভূত সমস্যা, সেটাই কিন্তু ঘাড়ে এসে পড়েছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকেই আলোচনাটা আমরা করব, যে তাদের সামনে সেজন্য প্রত্যাশাটাও কিন্তু অনেক বেশি ছিল, যে এত সমস্যা কিন্তু আসলে 15-16 বছরের সমস্যা এই 6 মাসে সম্ভব না সমাধান করা। কিন্তু আমরা যেই আলোকে এটা বিশ্লেষণটা করেছি, সেই আলোকে সেটা হচ্ছে যে 3টা বিষয়কে আসলে মানুষকে দেখতে হবে অর্থনীতির কথা বলতে গেলে, সম্ভবত অন্যান্য খাতের জন্য যদি বলতে যাই। প্রথমত হচ্ছে যে কিছু ইমিডিয়েট তাৎক্ষণিক সমস্যাগুলো পূরণ করা, সেগুলিতে আমি আসছি। দ্বিতীয় হচ্ছে যে এই যে পুঞ্জীভূত সমস্যাগুলি, এগুলার কিছু কিছুকে আসলে ধরে শুরু করা এবং তারপরে চলমান থাকবে। এবং তৃতীয়ত হচ্ছে এই যে সংস্কারের দাবিটা তো আন্দোলনের সময় আমাদের অনেক দেখেছি। তো এখন তাৎক্ষণিক সমস্যার মধ্যে ছিল কি, যে আমাদের মূল্যস্ফীতির চাপ চরমভাবে, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এমনকি আপনার উচ্চবিত্ত যারা ব্যক্তি খাতে কাজ করছেন, বিনিয়োগ করছেন, তাদের প্রত্যেককেই কিন্তু এটা আঘাত করছে। এবং যেহেতু এটা অনেক দিন থেকে, 3 বছর থেকে প্রায় শুরু হয়েছে, তো এখন এটা চলমান একটা ঊর্ধ্বগতি, যার ফলে প্রত্যেকেই পর্যদস্ত যার যার অবস্থান থেকে।
এবং সেটার আরও কারণ ছিল যে বিগত সময়ে সরকারের সময়ে এই যে রাইট নীতিটা নেওয়া হয়নি। এবং তারা ইচ্ছা করে, যে আপনি জানেন যে উচ্চ মূল্যস্ফীতি হলে সুদের হার বাড়াতে হয়, বাড়িয়ে বাজারে অর্থের সরবরাহ কমাতে হয় টেনে ধরার জন্য। সেটা তো করেই নাই তারা, যেটা কিনা একেবারে টোটালি একটা ডিস্ট্রাকটিভ পলিসি। কারণ হ্যাঁ, যেটা 6-9 পলিসি, কিন্তু 9% আপনার ঋণের উপরে সুদের হার আর মূল্যস্ফীতি হচ্ছে 10% উপরে, তাহলে কি হচ্ছে? একটা নেগেটিভ আপনি নিয়ে চরম একটা ক্ষতি হচ্ছে ব্যাংকের গুলোর উপরে, এবং এত সস্তা টাকা সেটা ছিল। এবং সেটা কেন করা হয়েছিল? একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। কিন্তু এরকম ক্রান্তির সময়ে আপনি যদি দেশের সামগ্রিক অবস্থা চিন্তা না করে গুটি কয়েককে যদি মাথায় রেখে করেন, তাহলে তো সেটা চরম আত্মঘাতীমূলক একটা বিষয়। তো এখন যাই হোক, ওটা ইতিহাস, সেটা ছিল, আমি জাস্ট উপক্রমণিকা দেওয়ার জন্য বললাম। তো এখন এসে নতুন গভর্নর এসে সঠিকভাবেই সংকোচনমূলক মুদ্রানীতি চালু করেছেন। নীতি সুধার এটা বাড়িয়ে 10% নিয়েছে, যার ফলে কিনা ঋণের সুদের হার বেড়ে 15-16% হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে, কিন্তু আমরা এতদিন পর্যন্ত সেটার কোনো ফলাফল দেখতে পাইনি, বেড়েই যাচ্ছিল। যদিও ওই 29শে জানুয়ারির পরে আমরা এখন আবার একটা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, তো আগের তুলনায় হয়তো এই মুদ্রানীতির প্রভাবটা কিছু পড়েছে। কিন্তু যেটা আমরা সবসময় বলে এসেছি যে বাংলাদেশের প্রেক্ষিতে এটা উন্নত দেশে, যেখানে আপনার মার্কেট সিস্টেমটা মোটামুটি অনেক বেটার, তো তারপরে হচ্ছে যে অন্যান্য পলিসিগুলোও এত ডিস্টরশন থাকে না সেখানে, তাদের ক্ষেত্রে সুবিধা আপনি মুদ্রানীতির উপরে হাত দিয়ে। কিন্তু বাংলাদেশের জন্য আপনি দেখেন, যদি আর্থিক নীতি যদি সমানভাবে সংকোচনমূলক না হয়, যদি সেখানে খরচ বাড়তেই থাকে, তাহলে সেটা কাজ করবে না, আমরা আগে দেখেছি। এই সরকারের যে পরিকল্পনা অ্যাডভাইজার, উনি যেটা বলেছেন যে রাজনৈতিকভাবে যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে সেগুলার তো যাচাই বাছাই করে সেগুলো ওনারা কাটছাট করেছেন। এটা একটা ভালো উদ্যোগ। তারপরেও কিছু ধরেন সরকারের যে বিভিন্ন ধরনের ব্যয়, পরিচালন ব্যয়, প্রশাসনিক ব্যয়, সেখানেও আসলে কাটছাট করার চেষ্টা করা, অন্তত পক্ষে কিছুটা ফিক্সড থাকবে, বেতন ভাতা ইত্যাদি, তারপরেও কোথায় অপচয় হচ্ছে সেটা, এটা একটা বিষয়। তারপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, বাজারের ব্যবস্থাপনা, সেখানে তো দুর্বলতা। আমরা আমাদের এই রিপোর্টেও দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় যে এই চাঁদাবাজি, তারপরে হচ্ছে মধ্যস্বত্বভোগীরা তারা কিভাবে দাম হাতিয়ে নেয়, যার ফলে এই কৃষক থেকে বাজার পর্যন্ত আসতে কিভাবে দাম বেড়ে যায়। তো এই সমস্ত ফ্যাক্টরগুলি একসাথে যখন কাজ করে তখন তাড়াতাড়ি হয়। যেহেতু ওগুলিও তেমন একটা কাজ করছিল না, যার জন্য শুধুমাত্র মুদ্রানীতিতে আমরা 6 মাস পার হয়ে গেছে, তখন আপনি ধরেন কিছুটা হয়তো কাজ করতে শুরু করেছে। এটা যদি চলমান থাকে, তাহলে যে টার্গেট দেওয়া হচ্ছে যে এই অর্থ বছরের 7%-র মধ্যে, তা না হলেও 7% না হলেও আরও কিছুটা কমানো সম্ভব হবে, এটা একটা বিষয়। কারণ কিন্তু তারপরেও দেখেন, আমাদের এখানে তো মূল বিষয়টা হচ্ছে বাজারের সরবরাহ, সাপ্লাই সাইড অ্যাড্রেস করা। একটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজার থেকে আমরা যেগুলো নিয়ে আসি সেগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে, সেখানে অনেকে বলেন যে আন্তর্জাতিক বাজার থেকে আনতে গেলে দামের বেশির কারণে সেটা ইম্পোর্টেড ইনফ্লেশন। কিন্তু এখন তো আর দাম, পণ্যের মূল্য বেশি না। আমরা দেখিয়েছি বাংলাদেশে কত, আপনার মাংসের মূল্য কত বাংলাদেশে, অন্যান্য দেশে কত, সারা বিশ্বে কত, এরকম অনেকগুলা পণ্যের দাম তুলনামূলকভাবে দেখেছি। তারপরে কি সরকার সময়ে কিন্তু বিভিন্ন পণ্যের উপর থেকে শুল্ক কমিয়ে দেয়, তারপরেও কিন্তু সেটা বাজারে এটা হ্যাঁ, পুরোপুরি সেটা রিফ্লেক্টেড হয় না, এটা একটা। আর একটা আমরা আরেকটা বিষয় আগেও অনেকেই করেছেন, সময় বিভিন্ন সময় জার্নালিস্টরাও করে থাকেন, যে আমরা চালের বাজারে দেখি যে কোথা থেকে কোথায় কোন ধাপে কৃষক নওগাঁতে 27 টাকা দিয়ে চালটা তার কাছ থেকে বিক্রি হচ্ছে।
তারপরে বিভিন্ন ফরিয়া পাইকারি বিভিন্ন জায়গায় মিলার এইরকম করে 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 যখন আপনার খুচরা বাজারে এসে খুচরা বিক্রেতা বিক্রি করে বাজারে, সেটা 65 টাকায় পর্যন্ত আসে। 27 টাকার চাল। তারপর আপনি 27 টাকার চাল 65 টাকায়। তো দেখেন এটা বিরাট একটা দ্বিগুণেরও বেশি। তো এইগুলো যদি আমরা ঠিক মতো সাপ্লাই চেইনটাকে সেখানে শৃঙ্খলা আনতে পারি, তাহলে আরো অনেক কমানোর সুযোগ রয়েছে। তো সেটা কি ইন্টারিম সরকার সেখানে কি প্রপারলি পারছে না? যেহেতু আপনারা বলছিলেন যে ইন্টারিম সরকার ফেইল টু এই যে কার্ব এক্সটর্শন, হোর্ডিং এন্ড, দেখেন শুধুমাত্র তো পণ্যের মূল্য এগুলোর ক্ষেত্রে না, সামগ্রিকভাবে এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে যে আরও কঠোর হওয়া কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রচেষ্টা আরও, সেটার মধ্যে ঘাটতি রয়েছে। শুরুর দিকে আপনি মনে করেন যে একটা অভ্যুত্থান হয়েছে, জনগণের আপরাইজিংয়ের পরে তো একটা দোদুল্যমান অবস্থা থাকে, সেটা আছে। এবং আমরা দেখেছি বিভিন্ন শিল্প কলকারখানায় যখন তখন আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। আপনার অবশ্যই বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের দাবি দেওয়া অনেকখানি যৌক্তিক, আমাদের আরও উন্নত করতে হবে, এখানে মজুরির বিষয় রয়েছে, তারপরে আরও কমপ্লায়েন্সের বিষয় রয়েছে, সেগুলি তো আছেই। কিন্তু সব সময়ই যে ওই কারণগুলোর জন্যই এই আন্দোলনগুলো হয়েছে তা না। অনেক সময় এটাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী সেটা অনেকখানি কমে এসেছে। তো তারপরেও একটা অনিশ্চয়তা, একটা ভয় থাকে। তো এই সামগ্রিকভাবেই কিন্তু আরও ধরেন চুরি ডাকাতি, এইরকম ছিনতাই, এগুলো আমরা প্রচুর দেখছি। তো সেখানে আরও উন্নয়ন করার, মানে সেটা শক্ত হাতে সামাল দেওয়ার প্রচুর সুযোগ রয়েছে এবং মানুষের আকাঙ্ক্ষাও রয়েছে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি কেমন দেখছেন বর্তমানে? দেখেন, আমরা যেমন বলছি যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিটা তেমন একটা ভালো না, তার চাইতেও বেশি শক্তিশালীভাবে বলছেন যারা ব্যবসায়ী নিজে তারা। এবং অনেকেই বলছেন যে তাদের সারা জীবনের ব্যবসা জীবনে এত খারাপ অবস্থা দেখছেন না। ব্যবসা এবং বিনিয়োগ দুটোই, এটার জন্য একটা পরিবেশ দরকার পড়ে। পরিবেশটা হচ্ছে যে একটা স্থিতিশীল পরিবেশ। কিন্তু স্থিতিশীল পরিবেশ মানে আবার একটা ভুল বোঝার কোনো কারণ নাই যে এই আমরা গত 15 বছরে যেই ধরনের স্থিতিশীলতা দেখেছি সেটা না। ওই সময়ও কিন্তু বিনিয়োগ বাড়েনি। আপনার ব্যক্তি খাতের বিনিয়োগ কিন্তু 23-24% 10 বছর থেকেই। তো তখনও তো একটা সরকারি ছিল, তারপরে তখন কিন্তু আপনার সুদের হারও কম ছিল, তাই না? তো কিন্তু বিনিয়োগ তো বাড়েনি ব্যক্তি খাতের। কারণ কি, একটা তো নিশ্চয়তা, একটা কনফিডেন্স, যে একটা সার্টেনিটি দরকার, প্রেডিক্টেবিলিটি, এটা দরকার। যে আমার এখানে প্রেডিক্টেবিলিটি কয়েকটা, রাজনৈতিক অবস্থার একটা স্থিতি অবস্থা থাকতে হবে, কিন্তু তার চাইতে আরও ইম্পর্টেন্ট হচ্ছে নীতিমালার। আজকে যে ধরেন করের নীতিমালা, কর বিষয়ে কিংবা অন্যান্য বিষয়ে তাদের বিনিয়োগের নিয়ম কানুন, সেটার পরিবর্তন আগামীতে কেমন হচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার বাইরে হচ্ছে ধরেন অবকাঠামোগত বিষয় আছে, রাস্তাঘাট কেমন, এত যে অবকাঠামোগত সরকারের সময় হয়েছে, তারপরেও তো আমাদের যে একজন ব্যবসা করতে আসবে, তার একটা ব্যবসা স্থাপন করতে নতুন করে প্রচুর সময় লেগে যায়, যেটা কিনা অন্যান্য প্রতিযোগী দেশে অনেক কম। ভিয়েতনামে যাবেন, ওর চাইতে অনেক অনেক কমে হচ্ছে। তো সেটা একটা বিষয়। তারপরে হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির ব্যবহারটাই এই কারণে উৎপাদনশীলতা বাড়িয়ে আমাকে কম্পিটিটিভ হতে হবে, প্রতিযোগী হতে হবে। আমি যদি একজন শ্রমিকের কাছ থেকে যে উৎপাদনশীলতা, তার চাইতে বেশি অন্যান্য চায়নাতে, ভিয়েতনামে হচ্ছে, কিংবা এমনকি আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে, শ্রীলঙ্কায় বেশি হয়, তাহলে তো বাজারে আমরা প্রতিযোগী থাকতে পারবো না। সেটার জন্য কি শ্রমিকের দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহার, এগুলি তো গেল। কিন্তু তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের গবেষণায় বারবার উঠে আসছে, ব্যবসায়ীদের কাছ থেকে, উদ্যোক্তাদের কাছ থেকে আমরা জরিপের পরিচালনা করে দেখেছি যে এই যে দুর্নীতি, এটা 1 নম্বরে উঠে এসেছে।
চাঁদাবাজি, ঘুষ এরকম, এবং তার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা, রেড ট্যাপিজম, এইগুলো কিন্তু সব মিলে আপনার ব্যবসাকে অলরেডি এই কস্টলি করে তোলে। কস্ট অফ ডুইং বিজনেস এইগুলা বাড়িয়ে দেয়। তারপরে যখন আপনার এই সুদের হার বেড়ে যায়, যেটা এখন বাড়াতে হয়েছে কারণ মূল্যস্ফীতিকে অ্যাটাক করার জন্য বাড়াতেই হবে, তখন সুদের হারটা বাড়লে আরো বেশি বেড়ে যায়। যে কারণে এখন দেখেন প্রত্যেকটা ব্যবসায়ী তারা বলছে এত সুদের হার বেশি বেড়ে গেছে, আমরা ব্যবসা করতে পারছি না। কিন্তু আসলে তো অন্যান্য জায়গাগুলিতে তো আমরা কিছুই করতে পারি না। একমাত্র এই সুদের হার দিয়ে যদি আপনি কমানোর চেষ্টা করেন, সেটাও কিন্তু খুব একটা কমবে তা না। এটা সহজ আর কি বলা যায়, কিংবা এটা জাস্ট আপনি তো ডিটেইল বললেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই যে মার্কেট ম্যানেজমেন্ট, যেখানে 27 টাকা চাল 65 টাকা হয়ে যাচ্ছে এন্ড অফ দ্য ডে। সো এখানে অনেক কিছু করার আছে, আপনি সেটাই তো বলতে চান যে ইন্টারিম সরকারের এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা মার্কেট ম্যানেজমেন্টে তারা আরো বেশি কাজ করার তাদের সুযোগ আছে, অনেক সুযোগ আছে। এবং ওনারাই বলছেন যে এই যে চাঁদাবাজি কিংবা সিন্ডিকেশন শব্দটাও আসছে, বাজারে কারসাজি, আপনার অনেক উৎপাদন হলো কিন্তু তারপরে একটা একদিনের জন্য দুদিনের জন্য কৃত্রিম একটা সংকট কারা একটা গোষ্ঠী মিলে করছে। তো তারা এটা বলছেন, স্বীকারও করছেন। আগে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বলা হয়েছিল যে এরকম করেছে, সিন্ডিকেশন আছে কিন্তু কিছু করার নাই। তো এটা করার নাই বললে তো আসলে এটা পার পেয়ে যাওয়ার কিছু না, আপনি তো দায়িত্বটাকে এড়িয়ে যাচ্ছেন। কারণ মানুষ তো আপনাকে যদি বসানো হয় ওই আসলে আপনার কাছে প্রত্যাশা থাকে, যে কারণ মানুষ তো চাহিদা থাকবে তাদের কাছে। তো ওই জায়গাটায় বললে করতে পারছি না, এটা বললে আবার পুরো দায় এড়িয়ে যাওয়াটা সম্ভব না, মানুষ সেটাই আসলে অতটা খুশিও হতে পারবে না। সো আপা, যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে একজন ব্যবসায়ীর রেফারেন্সে পাবলিকলি বলেছেন অ্যাপেক্সের এমডি যে তার 35 ইয়ার্স ক্যারিয়ারে ব্যবসা বাণিজ্যে এরকম খুব চ্যালেঞ্জিং অবস্থা উনি ফেস করেননি। তো আরও অনেক ব্যবসায়ীরা এটা বলে যে ধরেন যে বিনিয়োগ তো আসলে হচ্ছে না, ফর মেনি রিজনস হচ্ছে না বিনিয়োগ, বাট বিনিয়োগটা তো আসলে খুবই দরকার আমাদের কর্মসংস্থানের জন্য। কারণ প্রাইভেট সেক্টর তো আপনি সরকারে তো খুব কম জব, ম্যাক্সিমাম 10% জব, তারও কম হবে, এটা 5% জব হবে। সো এই যে প্রাইভেট সেক্টরই আমাদের দেশের এই যে 22 লাখ বা 25 লাখ লোক নতুন করে কর্মসংস্থানে এভরি ইয়ার যে তারা এখানে প্রবেশ করে, তো সেখানে তো সমস্যা হলে তো এটা ফিউচারে আরও বড় সমস্যা। সো এই ব্যবসায়ীদের কর্মপরিবেশ, তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে আপনি কি আশা করেন এই ইন্টারিম সরকার থেকে? একটা জিনিস হচ্ছে যে আস্থা পুরোপুরি ফিরে আসবে না, কারণ কি ওই যে ইন্টারিম একটা শব্দ, ইন্টারিম মানে হচ্ছে এটা লং টার্ম কিছু না, একটা সাময়িক, অন্তর্বর্তী, যেটা বলছে যে একটা ট্রানজিটরি, একটা ট্রানজিশন পিরিয়ডে এটা, এই শব্দটা এইটাও একটা কিন্তু অনিশ্চয়তার বিষয়। অনিশ্চয়তাটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো এই জন্য কিন্তু তারপরেও তাই বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো, সেটা তো না। সেটার জন্যই আসলে এই যে যেই ফ্যাক্টরগুলি বললাম ওইখানে অ্যাড্রেস করতে হবে। এটা তো কোনো রাজনৈতিক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারে যারা উপদেষ্টারা আছেন অত্যন্ত যোগ্য এবং তাদের ক্রিডেনশিয়াল, তাদের ইন্টিগ্রিটি, এগুলি সবার ঊর্ধ্বে, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, কোনো প্রশ্ন নাই। সুতরাং তারা ইচ্ছা করলে এগুলোতে হাত দিতে পারেন, কিভাবে চাঁদাবাজি কমানো যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়। এখানে তো তাদের আর দলের কিছু চিন্তা করতে হবে না। এখানে ধরেন আগে কি মানে কোনো একটা জায়গায় হাত দিবে, সেখানে হয়তো তার দলের কোনো এমপি, মন্ত্রী, হ্যাঁ, তাদের এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। তো এখানে তো সেটা নাই। সুতরাং পিছুটানের কিছু নাই যে আমার কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা না। ইচ্ছা করলে সেটা করবে, এবং সেটাই মানুষের প্রত্যাশা ছিল যে কিছু র্যাডিক্যাল পদক্ষেপ নিবে। কারণ এখানে, এবং র্যাডিক্যাল তাৎক্ষণিক, আপনার সবই যে সংস্কারের পরে হতে হবে, সংস্কার করেই হতে হবে তা না, কিন্তু সংস্কারের বাইরেও কিছু আছে আপনার অপারেশনাল জিনিস টেকনিক্যাল সলিউশনের মাধ্যমে হয়ে যায়। আপনার ওই ফর এক্সাম্পল যদি একটা বলেন। হ্যাঁ, আমি মনে করেন যে আপনি তো বিনিয়োগের কথা বলছিলেন, আমি ওই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এটা বললাম। এটার জন্য তো আর আপনার ওই
সংসদ লাগবে না, আবার ওই রকম কিছু লাগবে না, এটাই করা যায়। আরেকটা বিষয় ধরেন টেকনিক্যাল কেন আমি বলছি, মনে করেন এই যে আপনি বিনিয়োগের কথা বলছেন, আমাদের বিনিয়োগ তো ব্যক্তি খাতে নাই, স্থবির আর কি, নাই মানে স্থবির। বিদেশি বিনিয়োগ 1% কম, এবং 0.8% 1 বছর আগে ছিল, এই বছরে এই গত বছরে ছিল 0.31%, এই বছরে ওই রকম 0.3-এর মতো দেখা যাচ্ছে হবে। আর একমাত্র একটু বৃদ্ধি পেত পাবলিক ইনভেস্টমেন্ট, আচ্ছা। সরকারি বিনিয়োগ। সরকারি সরকারি বিনিয়োগের কারণও ছিল এই যে আপনার রাস্তাঘাট, অবকাঠামো, মেগা প্রজেক্টগুলি চলছিল এটা, কিন্তু তারপরেও সেটা হচ্ছিল। এখন ওইগুলো করলেও ধরেন কিছু কর্মসংস্থান সৃষ্টি হয়। এখন আপনার মূল্যস্ফীতির চাপ কমাতে, যেহেতু সরকারি ব্যয় কমাতে এগুলো, প্রকল্প ব্যয় কমানো ইত্যাদি, কিন্তু শুধুমাত্র ওটার জন্য না। আপনি যদি এখন আগামী এই যে বাজেট আসছে, আপনাকে যদি এই প্রকল্পগুলো পরিচালনা করতে হয়, অর্থ লাগবে। আমাদের তো টাকা নাই। তো টাকা, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এত কম, 8%-এর নিচে, এবং এটাও কিন্তু আগে একটু 10%-এর কাছাকাছি ছিল, এটা কমে আসছে, ক্রমান্বয়ে কমে আসছে। তো এখানে কি বিরাট একটা বিষয় হচ্ছে যে যারা ট্যাক্স দেওয়ার উপযুক্ত তারা ট্যাক্স দিচ্ছে না, অনেকেই ফাঁকি দিচ্ছে। একটা গ্রুপ স্যালারির লোকজন, তাদের তো আর এটা পরিষ্কারভাবে, তারপরে যারা অনেক টাকার মালিক, ওখানে তারা ফাঁকি দিচ্ছে, অনেক কম দিচ্ছে, পার পেয়ে যাচ্ছে, এটা একটা। আর আরেকটা তো আছে যে অনেকে ট্যাক্স নেটের আওতায়, যারা ট্যাক্স দেওয়ার উপযুক্ত হয়েছে তাদেরকে ট্যাক্স নেটের আওতায় আমরা আনতে পারিনি, কিন্তু ওটাও করতে হবে আস্তে আস্তে। কিন্তু এই যে ফাঁকি দিচ্ছে যারা, এটা কিন্তু খুব দ্রুতই করা যেত, যেটা আমি বললাম যে এখনই করার উদাহরণ হিসাবে। তো এটার জন্য তো আপনি জাস্ট অটোমেশন বলা হচ্ছে, এটা তো অনেক দিন আগের থেকেই বলা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু এনপিআরকে অনেক, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, সিডিও থেকে, হ্যাঁ, প্রাক্তন ডিএফআইডি, তার সবাই কিন্তু কারিগরি সহায়তা দিয়েছে, এখনো বলা হচ্ছে। এবং আরেকটা বিষয় বলা হচ্ছে যে এই যে জাতীয় রাজস্ব বোর্ডের যে ট্যাক্স কালেকশন এবং ট্যাক্স বিষয়ক নীতিমালা, এই দুটো কাজই কিন্তু তারা অফিসিয়ালটা করেন, যেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। তো এটাকে ভাগ করার কথা, এবং এটা তারা করবেনও বলেছেন, এটা যত দ্রুত করা যায়, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে প্রযুক্তির ব্যবহারটা কেন দরকার, যে এই যে ফাঁকিটা, আপনি যদি 3 নাম্বার ব্যাংকের সাথে, এগুলির সাথে স্মার্ট কার্ড, যেটা সবসময় বলা হয় আধার, তো একটা এক্সাম্পল আছে প্রতিবেশী দেশে, বিদেশের কথা, উন্নত দেশের কথা বাদ দিয়ে এখানেও সবাই বলছে, তো ওটাও করতে এত বিলম্ব কেন, এগুলি করা যেত। আর আরেকটা বিষয় যেটা মনে করেন যে 2006-7-8 যখন এই 1/11 সরকার বলা হয়, তখন ধরেন তারা এসে এই যে কালো টাকা উদ্ধারের একটা চেষ্টা করেছে, ব্যবসায়ীদের পিছনে লেগে, ওই রকম অবস্থান, সেটার ফলে আবার ব্যাপক ক্ষতিও হয়েছে, মানে একটা নেতিবাচক একটা বিষয় হয়েছে, ওটা ওই আলোচনার বিষয় না। কিন্তু এখন যখন ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তো এই এনবিআর এর কাছে তো সব তথ্যই আছে, কারা কতখানি ট্যাক্স দিচ্ছে, যারা ফাঁকিবাজ বা ফাঁকি দিচ্ছে। তো এখানে একটা কিন্তু ড্রাইভ দেওয়া যেত। এই যে দেখেন, একজনের লকার খুলে, বাংলাদেশ ব্যাংকের একজন প্রাক্তন কর্মকর্তার লকার খুলে এত টাকা পাওয়া গেছে, এরকম কত সবাই জানে। তো তাদেরকে ধরলেই তো প্রচুর টাকা কর আদায় করা যেত, টাকাও উদ্ধার করা যেত, করও আদায় করা যেত। এগুলোর জন্য তো আপনার ওই সংস্কারের প্রয়োজন নাই, বা অটোমেশন করবে সেটার জন্য তো আসলে সংস্কার বা নতুন আইনেরও কোনো কিছু দরকার নাই, বা ব্যবসায়িক পরিবেশ উন্নতি করবেন আপনি, তো সেটার জন্য তো ইন্টেনশনটাই দরকার, এবং একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, যে কনফিডেন্সটা দেওয়া, ব্যবসায়ীদের কনফিডেন্স দেওয়া যে না, আপনারা ব্যবসা করেন, আপনারা বিনিয়োগ করেন, কর্মসংস্থান করেন, সেগুলো দরকার। আপা বলছিলেন যে সামনে বাজেট আছে, সো এটা এত চ্যালেঞ্জেসের মধ্যে নতুন বছরের বাজেট, আবার প্রত্যাশাও মানুষের হয়তো বেশি বা অন্য রকমের। তো আপনার কাছে কি মনে হয় অ্যাজ অ্যান ইকোনমিস্ট, যে এই সরকারের কি আসলে অগ্রাধিকার হওয়া উচিত নেক্সট বাজেটে? এখনো এই যে মূল্যস্ফীতির চাপটা, এইটাকে কমানোর চেষ্টা চালিয়ে যেতে হবে,
তবে আরেকটা বিষয় হচ্ছে যে সরকারকে আরও তার পাশাপাশি যারা, আপনার তো প্রচণ্ড সাধারণ মানুষের ইরোশন হয়েছে পারচেজিং পাওয়ারের, অর্থাৎ ক্রয় ক্ষমতা অনেক হ্রাস পেয়েছে, অনেকের লাইফস্টাইল চেঞ্জ করতে হয়েছে, তাদের খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ব্যয় কম্প্রোমাইজ করতে হয়েছে। তো কিন্তু আমরা তো সেটা চাই না। আমরা চাই যে অন্তত দরিদ্র মানুষ মিনিমাম একটা পুষ্টি দিয়ে চলুক, তাদের পুষ্টির নিশ্চয়তা থাকুক, তাদের যে বাচ্চারা স্কুলে যাচ্ছিল লেখাপড়া করতে পারুক। তো সেই জন্য আপনার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথাই আমার প্রথমেই মনে আসছে যে এইখানে বরাদ্দ বাড়ানো খুবই দরকার। একটা বিষয় হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে ওই খোলা বাজারে বিক্রি করার পণ্য, চাল ডাল, পেঁয়াজ রসুন ইত্যাদি নিত্য প্রয়োজনীয়, এগুলোর যে সংখ্যা বাড়ানো এবং পরিমাণ বাড়ানো, যাতে বেশি করে পরিবারের কাছে যেতে পারে, এটা একটা বিষয়। আর হচ্ছে যে ভাতার কথা, আপনি সম্প্রতি টাস্কফোর্স রিপোর্টের দেখেছেন, সেখানেও কিন্তু আমরা এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন এই সুপারিশমালা দিয়েছি যে এই যে ভাতার পরিমাণটা, সেটাও কিন্তু, এটা আমরা আগে থেকেই অনেকেই বলে আসছেন, আপনারা বলছেন যে ভাতার পরিমাণটাও বাড়াতে হবে, সেটা একটা প্রথমেই। কিন্তু আবার আপনি প্রশ্ন করতে পারেন যে টাকা কোথায়, টাকা কোথায়, এটা তো যা আছে সেটার মধ্যেই আপনার প্রায়োরিটিটা একটু চেঞ্জ করতে হবে, প্রাধিকারটা। আগে যেমন আমরা এই অবকাঠামো, ভৌত অবকাঠামোর দিকেই সব টাকা, এখন এটাকে একটু ব্যালেন্স করতে হবে, সামাজিক অবকাঠামোতে ব্যয় করতে হবে। এবং এটা এখনই সময়, অন্তর্বর্তীকালীন সরকারই এটা করতে পারেন, কারণ তারা তো আর ভোট চাইতে যাচ্ছেন না যে ওখানে আপনার ওই বাড়ির পাশে একটা ব্রিজ বানাতে হবে, রাস্তা করতে হবে, এটা করতে হবে, হ্যাঁ, তো একটা স্কুল, সব এমপিরা নিজের এলাকায় একটা হসপিটাল, হ্যাঁ, একটা স্কুল বানাবে, প্রত্যেকেরই একটা করে স্কুল, একটা করে ক্লিনিক, একটা করে সমস্ত রাস্তাঘাট করা, এগুলি তো আর এখন দরকার নাই, যা হয়েছে অনেক হয়েছে। এখন আপনার মানুষের জীবন মানের উন্নতির দিকে তাকান, সেটা হচ্ছে যে আপনার এখন স্বাস্থ্য শিক্ষা খাতেও বাড়াতে হবে এটা। কারণ এই যে আমরা বলছি যে বৈষম্য বিরোধী, এই শব্দটার গুরুত্ব তো অনেক বেশি এবং এটার পরিধি অনেক বেশি। বৈষম্য খালি নীতি করেই তো হবে না, বা শুধু চাকরিতেই না। হ্যাঁ, আপনি চাকরিতে কোটা উঠিয়ে দিলেন, চাকরির অনেক সুযোগ করলেন, কিন্তু ওই চাকরিটা কে করবে? আমার যদি দক্ষ জনশক্তি না থাকে, আমার যদি ট্যালেন্ট না থাকে, তাহলে তো ওই যে আপনার এমনিতে আমরা কি দেখছি যে আমাদের এই বেকারত্বের এত হার বেশি, যুবকরা চাকরি পাচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, আবার অনেক ব্যক্তি খাতের প্রাইভেট সেক্টরে কি ম্যানেজার, তারপরে হচ্ছে হ্যাঁ ফাইন্যান্স অফিসার, তাদেরকে নিয়ে আসছে প্রতিবেশী দেশ থেকে নিয়ে আসার একটা কারণ তারা তো ব্যক্তি খাতে ব্যবসা করে, তাদের তো দক্ষতা দরকার, দক্ষ জনশক্তি। তাদের কাছে যারা আসে দুঃখজনকভাবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে, তারা ওই তাদের চাহিদা অনুযায়ী আসলে তারা কাজ করতে পারে না, এবং তারা যেটা চাচ্ছে আমরা সেটা দিতে পারছি না, স্কিল মিসম্যাচ যেটা, সেটা হচ্ছে। সুতরাং সেইটা হলে আপনার সব কিছু রেডি থাকলেও কিন্তু হবে না, তখন অন্য জায়গা থেকে আরও বেশি প্রবণতা হবে। এটা তো আর সরকারি খাত না যে আমাদের জন্যই সংরক্ষিত। সেই জন্য আমাদের দক্ষ জনশক্তি বাড়াতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়াতে হবে, যেমন তেমনি শুধু সার্টিফিকেট ধারী না, আপনার স্কিল, যেমন ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলিতে যেই কাজটা করবে সেখানে দক্ষতাটা, দক্ষ মানব শক্তি। তার পাশাপাশি স্বাস্থ্য বিষয়টা, স্বাস্থ্য সেবার যে মান এবং অ্যাক্সেসিবিলিটি, সেটা তো আমাদের দিতে পারি না। আমাদের দেশে যেটাকে আমরা বলি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, আপনি খরচ করলেন 100 টাকা, পকেট থেকে দিতে হচ্ছে 70-এর উপর, 70-75 টাকা। বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। সেটা তো হওয়ার কথা না। আমি এটা পাবলিক এই হসপিটালগুলির কথা বলছি না, যারা নিজেরাও যাচ্ছে। সুতরাং দরিদ্র যারা নিম্ন আয়ের, ফিক্সড আয়ের, তাদেরকে এই সেবাগুলি দিতে হবে এবং মানসম্পন্ন। আপনি হসপিটালে গেলেন, সরকারি হসপিটালে, সেখানে তো ভর্তি হতে পারছে না, বারান্দায় আপনাকে ক্রিটিক্যাল রোগীকে ভর্তি হওয়ার জন্য সুযোগ নাই, সিট নাই ইত্যাদি। তো ওই রকম অবস্থা তো পাবলিক ইয়েতে যাদের দরকার, যারা উচ্চ আয়ের, তাদের নিয়ে চিন্তা করার দরকার নেই সরকারের। তো সেই জন্য এই খাতগুলিতে
সরকারি ব্যয় বাড়াতেই হবে যদি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা দক্ষ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবং এখানে এই সরকার সেটার বীজ বপন করে দেয়। তারা একটা এক্সাম্পল সেট করতে পারে, ক্যান সেট অ্যান এক্সাম্পল। যে ওকে, যে কোনো একটা আপনারা যেমন একটা ওই যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ একটা টাস্ক ফোর্সের আপনিও মেম্বার ছিলেন, যেটা আপনারা একটা খুব অনেক বড় একটা রিপোর্ট দিয়েছেন। সেখানে আপনারা বলেছিলেন যে কিছু এক্সাম্পল সেট করা, যে একটা পাবলিক হসপিটালে মানে এই সরকার কি করতে চায় বা রিফর্মটা আসলে কিভাবে হবে, সবগুলো না নিয়ে একটাকে কেস হিসেবে নেওয়া যেতে পারে এবং বা একটা মন্ত্রণালয়কে নেওয়া যেতে পারে। সো এই ধরনের তো এই যে আপনার ধরেন যে শর্ট টার্মে বা ইমিডিয়েটলি বা যদি আরও একটু স্পেসিফিক বলি যে ডে টু ডে অ্যাক্টিভিটিস, আমরা শুনছি যে অনেক ক্ষেত্রেই সরকারের আসলে এই ইভেন ডে টু ডে অ্যাক্টিভিটিসও তারা সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে কাজ করতে। তো সেখানে আসলে এগুলো কিভাবে করা যেতে পারে, আপনার পরামর্শ কি সরকারের জন্য? পরামর্শ আমার একজন নাগরিক হিসাবে, আসলে ওখানে যারা আমি বলেছি যে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে যারা দায়িত্ব নিয়েছেন তারা তো অনেক যোগ্য এবং তারা আমাদের আলোচনার সাথেই সবসময়ই ছিলেন। তো সেজন্য আমার এখানে আপনার এজেন্ডা তো অনেক, মানে অনেক সেটার, কিন্তু যেটা শুরুতেই বলছিলাম তাৎক্ষণিক কিছু দেখেন। আমি আবার জোর দিব, হ্যাঁ মূল্যস্ফীতির কথা বলেছি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আমাদের এটার পাশাপাশি গত কয়েক বছরে যে অর্থনৈতিক যে বিভিন্ন সূচক সবগুলি তো অধপতন হয়েছে নিচের দিকে, যার কারণে কিন্তু এই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ভঙ্গুর। কয়েকটা বিষয় যেমন ধরেন আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিংবা ইন্ডিকেটর, সেটা হচ্ছে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আমি কেন বলছি, এটা কিন্তু বিনিয়োগের সাথেও জড়িত এই কারণে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে এই সোকল 48 বিলিয়ন থেকে এসে এখন এই 20-21 বিলিয়নে নেমেছে। IMF এর হিসাব করলে হয়তো 25-26 বিলিয়ন। হ্যাঁ, তো অনেক সেই $40 বিলিয়ন উপরের থেকে এখানে এসেছে। তবে এই সরকার, এই গভর্নর এসে বাংলাদেশ ব্যাংক অন্তত এটার অধপতিটা, এটা যে ফ্রি ফল হচ্ছে, ঠেকিয়েছে। কিন্তু তারপরেও আমাদের তো সেখানে একটা সতর্ক অবস্থান নিতে হচ্ছে যাতে কিনা এটা পড়ে না যায়। আমাদের থ্যাঙ্কফুলি যে এই এক্সপোর্ট এবং রেমিটেন্স দুটাই বেড়েছে, রেমিটেন্সটা বিশেষ করে বেশি বেড়েছে আগের তুলনায়। এখানে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে যে আপনার এই যে টাকা ডলারের বিনিময় হারটা কলিং পেগ করা হয়েছে, এটার ব্যান্ডটা বাড়িয়ে দিয়ে বাজারের সাথে সামঞ্জস্য, রেটটা ভালো পাচ্ছে, এটা একটা। প্লাস আরেকটা, জুলাই অভ্যুত্থানের পরে অনেকের একটা ফিলিংস, একটা অনেকেই কিন্তু এর আগে পাঠাবো না ওই সরকারকে, স্বৈরাচারী সরকারকে সহযোগিতা করবো না, এটাও একটা ছিল, একটা আবেগও ছিল সেটার কারণে। তো ওই আবেগটা হয়তো আস্তে আস্তে সবসময় সমান থাকবে না যদি আমি বাজারের রেটটা না দিতে পারি। তো বাজারের রেটটা বজায় থাকতে হলে কিন্তু আবার যদি খুলেই পুরোপুরি যেটা মার্কেট বেস করার, সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে যোগান না থাকে তাহলে কিন্তু আবার রেটটা উঠে যাবে, সেটা একটা। তো তার মানে হচ্ছে যে আমার এই রপ্তানি এবং রেমিটেন্স এটা কিন্তু বাড়াতেই হবে, এটা একটা। কিন্তু আরেকটা জিনিস যে এই 20, 21, 22, 25 বিলিয়নে আমাদের যে আগের ইম্পোর্ট, সেটা তো অনেক কমিয়ে এনে আমরা করছি, যে এটা একটা ব্যালেন্স অফ পেমেন্টে পজিটিভ রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কমিয়ে আনার ফলে কি হয়েছে যে র মেটেরিয়ালস কিংবা ক্যাপিটাল মেশিনারি এগুলিও তো কমে গেছে। এবং আরও একটা বিষয়, ব্যক্তি খাতে ঋণও কমে গেছে। তো আপনার ওই ইম্পোর্টের সাথে কিভাবে বিনিয়োগটা জড়িত? তো ইম্পোর্ট যেহেতু আপনার টাকা ডিভ্যালুয়েশন করা হয়েছে, একদিক থেকে ভালো এক্সপোর্ট ইনকাম বেড়েছে, কিন্তু আবার ইম্পোর্ট কস্টলি হয়ে গেছে। তো এই ইম্পোর্টটা বাড়াতে না পারলে এবং ক্যাপিটাল মেশিনারি না কিংবা র মেটেরিয়াল আসার কমে যাওয়ার মানে হচ্ছে যে নতুন উৎপাদন হচ্ছে না, নতুন বিনিয়োগও হচ্ছে না, এবং যেগুলো রয়েছে কলকারখানা সেখানে কিন্তু নতুন করে তাদের উৎপাদনের একটা স্থিতিশীলতা কিংবা কমানোর একটা স্কেল ডাউন করার একটা লক্ষণ এটা বলা যায়। তো সেই জন্য ওই দিকেও আমাদের কিন্তু নজর দিতে হবে, কিভাবে আমরা বৈদেশিক খাতটাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো, এটা একটা অন্যতম বিষয়। আর আরও বিষয়গুলোর মধ্যে হচ্ছে যে দেখেন
এক্সাম্পল হিসাবে আরেকটা খাত, এই আর্থিক খাতের কিংবা ব্যাংকিং খাতের পাশাপাশি আরেকটা খাত খুব সমস্যা সংকুল হয়ে পড়েছিল আগের সরকারের সময়ে, সেটা হচ্ছে বিদ্যুৎ খাত। এখানেও কিন্তু আরেকটা, এবং এখানে যে এত লোকসান হয়ে আছে, সেখানে তাদের সরকারই কিন্তু টাকা দিয়ে দিয়ে এটা চালিয়ে যাচ্ছিল। সেখানে কতগুলি নীতিমালার এখনই নেওয়ার সময় ছিল। সেটা হচ্ছে কয়েকটা নিয়েছে, যেমন এই আপনার এই আইপিপি গুলার যে 2010 সালের যে আইনটা প্রকিউরমেন্ট আইনটা করা, বাতিল করার উদ্যোগটা। কিন্তু তার পাশাপাশি আরেকটা আমরা এতদিন থেকে বলে আসছি, যে এই যে আমরা অত্যন্ত এক্সপেন্সিভ এলএনজি কিনে থাকি, আগে কেনা হতো, এটার একটা উদ্দেশ্য, একটা স্বার্থান্বেষী মহল ইচ্ছা করেই দাম দিয়ে আনতো, তাদের ব্যবসার লাভ হতো, সরকারেরও অনেক দুর্নীতির বিষয় রয়েছে সেখানে ছিল। কিন্তু এটার ফলে কি হচ্ছে, আমরা তো আমদানি নির্ভর হয়ে গেলাম, এত মূল্যবান ফরেন কারেন্সি আমরা ব্যয় করছি, কিন্তু আমাদের যে সম্ভাবনা গ্যাস ক্ষেত্র কিংবা কূপ খননের যে মাধ্যমে আমরা নিজেদের গ্যাস এটাকে আবিষ্কার করা, উত্তোলন করা, সেই প্রচেষ্টাটা নেওয়া হয়নি। আমাদের কোল ইউজ করা, কয়লা, সেটাও কোনোটাই নিজেদের দেশের উৎস থেকে, সেখানে একটা স্বার্থান্বেষী গ্রুপ ছিল। তো এখন এই সরকার এটা ইমিডিয়েটলি করতে পারে, তারা এটা একটা উদাহরণ সৃষ্টি করতে পারে যে করা যায় দেশীয় থেকে। এখানেও ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আসবে ইচ্ছে করলে, তারা চাইলে অনেকেই উৎসাহী হবে বাংলাদেশে। কিন্তু ওটাও আবার তখন যদি করেন, তখনও আপনার কার সাথে কি ডিলে আসছেন, ওটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার এই গ্যাস এবং অয়েল, এইগুলা তো খুবই এক্সপেন্সিভ রিসোর্স, ভেরি এক্সপেন্সিভ রিসোর্স। আমরা আশা করি এরা তো নিরপেক্ষ সরকার, নন পলিটিক্যাল, সো ওনারা দেশের স্বার্থই দেখবেন, যেটা আগের সরকারে ছিল। আপনি রাইটলি বললেন যে তারা তো আসলে অনেক ব্যক্তি খাতের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, এবং দুর্নীতির মাধ্যমে এই রকম অনেক রকমের কন্ট্যাক্ট হতো। হ্যাঁ, আগে তো আপনার রাজনীতিবিদ এবং ব্যবসায়ী সব তো একই হতো, অনেক ব্যবসায়ী রাজনীতিতে ঢুকে গেছিল, এবং তারাই আবার মন্ত্রী মিনিস্টার হয়ে, তো সেখানে তো একটা ডাইরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একজন তো সে কিভাবে ধরেন অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আরো বিভিন্ন মন্ত্রণালয়ের, তাদের প্রত্যেকেরই নীতিমালা তৈরি করবেন নিজেদের স্বার্থ দেখে। তো সেগুলো, এবং আগে আপনার এই বাজেটটা দেখলেই কিন্তু বুঝতে পারতেন যে কোথায় কর ছাড় দেওয়া হয়েছে, কোথায় কর দেওয়া হয়েছে, কাকে মাথায় রেখে। ওই রকম আমরা চাই না। তো আপনি যদি জনগণের কথা চিন্তা করেন, তাহলে তো ওই ব্যক্তি স্বার্থ চিন্তা করলে সেই সরকার আর জনগণের সরকার থাকে না। তো ওই রকম অবস্থা যাতে না হয় সেটাই। এবং এইবার একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা সুযোগ এসেছে যে একটা ভালো বাজেট করে দেখানোর, যে সীমিত সম্পদের মধ্যে, সম্পদ না, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সীমাবদ্ধতা। বললেন যে আমার কিছু বিল্ডিং করে রেখেছে, এডিপির তো স্পেন্ডিং এর বেশিরভাগই হতো এরকম বিল্ডিং, রাস্তাঘাট বানানো। তো সেগুলো তো আসলে না করে এই চুরিটা যদি কমিয়ে আপনার স্কিলের দিকে, যেটা বললেন এডুকেশন, হেলথে স্পেন্ড করলে সেটা আসলে দেশের জন্য ভালো। এবং আপনি মনে করেন যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই সুযোগটা রয়েছে যে ওনারা এটা করতে পারেন? একদম, অবশ্যই। রাইট। সো ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ আপা। সো দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের অর্থনীতির প্রথম 6 মাস নিয়ে আমরা শুরু করেছিলাম সিপিডির বিশ্লেষণ। তো সেখান থেকে দর্শক আমরা কিন্তু আসলে সামনে চ্যালেঞ্জেস, এখানে ইনফ্লেশন ডেফিনেটলি ডক্টর ফাহমিদা খাতুনের মতে সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সেটা কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে এই গত মাসেই কমেছে। এবং আসলে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানো, তাদের আস্থা ফেরানো, তো সেগুলোও কিন্তু আসলে খুব বড় কাজ, এবং সামনে বাজেট আছে সরকারের জন্য চ্যালেঞ্জ, এবং একই সাথে উনি কিন্তু কিছু অগ্রাধিকারের কথাও বলেছেন। এবং শর্ট টার্মে আসলে সরকার কিছু কাজ করে কিছু উদাহরণ সৃষ্টি করতে পারেন, তো যেটার মাধ্যমে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, প্রফেশনালস বা বিদেশি বিনিয়োগকারী সবাই কিন্তু এক ধরনের যাতে একটা মেসেজ পায় এবং এই সরকারের প্রতি একটা আস্থা পায়, তো সেটা কিন্তু ওভারঅল ইকোনমির জন্য, আমাদের কর্মসংস্থানের জন্য, সব কিছুর জন্যই সেটা ভালো হবে। সো দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।